তোমাদের সাথে আছি আমি সানজিদা রহমান রিয়া, অধ্যয়ন করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা পড়ব তোমাদের সিলেবাসের খুবই সুন্দর একটা কবিতা, সেটা হচ্ছে সেই দিন এই মাস, যেটা লিখেছে জীবনানন্দ দাশ। আমরা তাহলে জীবনানন্দ দাশের লেখা একটা কবিতা পড়ব যেটার নাম সেই দিন এই মাস। তোমরা অবশ্যই জীবনানন্দ দাশ বানানটা খুবই কেয়ারফুলি দেখবা, কারণ তোমার কিন্তু এমন আসতে পারে পরীক্ষার প্রশ্ন, সেই দিন এই মাস কবিতার লেখককে চারটা অপশনেই থাকবে জীবনানন্দ দাশ, বানানটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিবে, তখন তুমি একসাথে অনেক রকম বানান দেখলে কনফিউজ হয়ে যাবে। এই কারণে তুমি এই বানানটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। তো আসো আমরা দেরি না করে পড়া শুরু করি। প্রথমে আমরা কবিতা শুরু করার আগে পড়ব কবি পরিচিতি সম্পর্কে, অর্থাৎ জীবনানন্দ দাশ সম্পর্কে। আসো আমরা জানি, দেখো তিনি 1899 সালে বরিশাল শহরে জন্মগ্রহণ করেছে। কোথায় জন্মগ্রহণ করেছে? বরিশাল শহরে 1899 সালে। তার পিতার নাম সত্যানন্দ দাশ, খুবই ইম্পর্টেন্ট। মাতা কুসুম কুমারী দাশ, খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। কুসুম কুমারী দাসও ছিলেন একজন স্বভাব কবি। তাইলে তোমার প্রশ্ন হতে পারে কোন কবির মাও একজন কবি ছিলেন? কে সে ব্যক্তি? জীবনানন্দ দাশ, তার মাও একজন কবি ছিলেন কুসুম কুমারী দাস। আমরা পড়েছি না ছোটবেলায় যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। এই কবিতাটা কিন্তু এই কুসুম কুমারী দাসের লেখা। তিনিও ছিলেন একজন স্বভাব কবি। জীবনানন্দ দাশ বরিশাল ব্রজমোহন স্কুল, ব্রজমোহন কলেজ ও কলকাতার প্রেসিডেন্সি কলেজে শিক্ষা লাভ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভের পর তিনি অধ্যাপনা শুরু করেন এবং সুদীর্ঘকাল তিনি অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন। তাহলে দেখো, তুমি যদি এটা না জানো তুমি দিবা জীবনানন্দ দাশ, যেহেতু বাংলাদেশের একজন কবি, মনে হয় তাহলে বাংলা সাহিত্যে পড়ছে, কিন্তু না, তিনি পড়েছেন কিন্তু ইংরেজি সাহিত্যে। এটা কিন্তু মাথায় রাখবা, পরে ভুলে যাবা। এরপরে বলছে জীবনানন্দ দাশ প্রধানত আধুনিক জীবন চেতনার কবি। এখান থেকে এমসিকিউ আসবে, জীবনানন্দ দাশ কোন ধরনের কবি হিসেবে পরিচিত? আধুনিক জীবন চেতনার কবি হিসেবে পরিচিত। বাংলার প্রকৃতির রূপ বৈচিত্র্য কবি নিমগ্ন চিত্ত। নিমগ্ন চিত্ত কিসে? বাংলার প্রকৃতির রূপ বৈচিত্র্যে নিমগ্ন চিত্ত, অর্থাৎ তিনি একদম আকুল হয়ে গিয়েছে। বাংলার যে প্রকৃতি সেটা কবিকে খুব বেশি রকমের আকৃষ্ট করে, এটাই বোঝানো হয়েছে এই নিমগ্ন চিত্ত দ্বারা। মানে তার মনটা এই বাংলার প্রকৃতির সাথে খুবই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। এরপরে বলছে কবির দৃষ্টিতে বাংলাদেশ এক অনন্য রূপসী। কবির দৃষ্টিতে বাংলাদেশ কি? এক অনন্য রূপসী। এদেশের গাছপালা লতাগুলা ফুল পাখি তার আজন্ম প্রিয়, অর্থাৎ আজন্ম কি? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, অর্থাৎ সারা জীবনই এই দেশের প্রকৃতি, এক কথায় প্রকৃতির মধ্যে যা কিছু অন্তর্ভুক্ত সবকিছু তাকে খুব সুন্দরভাবে এবং খুব প্রবলভাবে আকৃষ্ট করে। এরপরে বলছে তার রচিত গ্রন্থ, এগুলো তোমার মনে রাখতে হবে রচিত গ্রন্থগুলো, সেটা ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, কবিতার কথা, রূপসী বাংলা, মাল্যবান, এইগুলো তার রচিত গ্রন্থ। 1954 সালের 14 অক্টোবর জীবনানন্দ দাশ কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং 22 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। তাহলে দেখো 1899 সালে জন্মগ্রহণ করেছে এবং 1954 সালের 14 অক্টোবর তিনি কলকাতাতে একটা ট্রাম দুর্ঘটনায় আহত হন। ট্রাম কি? ট্রাম ওই যে 2 তলা যে বাসগুলা, এই ট্রাম দুর্ঘটনায় তিনি আহত হয়ে মনে করো হসপিটালে ছিল। পরবর্তীতে 22 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। তাহলে তার মৃত্যু তারিখটা কত? 1954 সালের 22 অক্টোবর, এটা যেন কারোর ভুল না হয়। বোঝা গেল? এই খুব ছোট পরিসরে জীবনানন্দ দাশ সম্পর্কে আমরা জানলাম, এবং তোমাদেরকেও খুব ভালোভাবে জানতে হবে। তার কারণ তুমি এর পরবর্তী, এখন তো তোমরা এসএসসি দিচ্ছ, এরপরে তোমরা এইচএসসি দিবা, তারপরে তোমরা অ্যাডমিশন দিবা, সব জায়গায় এখান থেকে কিন্তু প্রশ্ন আসে এবং এগুলোই আবার আসে। কাজে এখন থেকে যদি তোমরা ভালোভাবে পড়াটা কভার করে নিতে পারো তোমাদের জন্যই ভালো হবে। এরপরে আসো আমরা সরাসরি কবিতায় চলে যাই। আমাদের কবিতার নাম কি? আমাদের কবিতার নাম সেই দিন এই মাঠ। এখানে জীবনানন্দ দাশ বলতে চাচ্ছে সে যেহেতু বাংলার প্রকৃতিতে একদমই নিমগ্ন হয়ে আছে, বাংলার প্রকৃতি তাকে খুব বেশি রকমের আকৃষ্ট করে, তাই সে ভাবছে যে এখন আমি আছি, তাই এই প্রকৃতির এই সৌন্দর্য আমি উপভোগ করছি, প্রকৃতি এত সুন্দর, খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো তার খুব নজর কেড়েছে। তো সে ভাবছে যখন আমি থাকবো না
তখনও নিশ্চয়ই এখানে এভাবেই প্রকৃতি তার সৌন্দর্য প্রদর্শন করবে। আমার পরবর্তীতে যারা আসবে, যখন আমি থাকবো না, তারাও নিশ্চয়ই এই বাংলার প্রকৃতিতে খুব বেশি রকম আকৃষ্ট হয়ে যাবে আমারই মতন। আমি চলে যাব বলে এই প্রকৃতির কোনো কিছুই থেমে থাকবে না। সেই বিষয়টাকে মনের মধ্যে রেখে এই থিমের উপরে এই কবিতাটা সে লিখেছে, যে আমি যদি না থাকি তাহলে কোনো কিছুই আমার জন্য থেমে থাকবে না, সেই দিনও বাংলা এরকমই সুন্দর থাকবে। বোঝা গেল? এটাই হচ্ছে এই কবিতার বিষয়বস্তু। তো আসো দেখি কবিতায় কি বলছে। বলছে, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। স্তব্ধ মানে কি? স্তব্ধ মানে থেমে থাকা। বলছে, মনে করো একটা খুব সুন্দর একটা মাঠ রয়েছে যেখানে বাচ্চারা খেলাধুলা করে, সেখানে ধানের সময় ধান হয়, বিকালবেলা যখন ওই ধান কেটে নেওয়ার পরে মাঠটাকে খুব সুন্দর দেখায়। তো সে বলতেছে যে সেই দিন এই মাঠ, আমি যখন থাকবো না সেই দিনের কথা বলছে, যে আমি যখন থাকবো না সেই দিন এই মাঠের সকল কর্মকাণ্ড থেমে থাকবে না, সেদিনও এরকমই চলতে থাকবে। এরপরে বলছে, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। এই নদী নক্ষত্রের তলে, আমি যখন থাকবো না এই নদী কি তখন বদলে যাবে? নিশ্চয়ই যাবে না। এই নদীর নাম কি তখন পরিবর্তন হবে? হবে না। তো বলছে, আমি যখন থাকবো না তখন আমার এই যে বাড়ির পাশ দিয়ে যে নদী যাচ্ছে, আমার গ্রাম বাংলার যে নদী, আমার গ্রাম বাংলার উপরে যে নক্ষত্রগুলো জ্বলে আকাশে রাতের বেলা আমরা দেখি, তো এই নদী এই নক্ষত্রের তলে সেদিনও মানুষ স্বপ্ন দেখবে। কত মানুষ কত স্বপ্ন নিয়ে বেঁচে রয়েছে। জীবনানন্দ দাশ চলে যাবে বলে কি প্রকৃতি থেমে যাবে? আর জীবনানন্দ দাশ চলে যাবে কি বাংলার মানুষ তার বেঁচে থাকার যে স্বপ্ন সেটাকে কি ধূলিসাৎ করে দিবে? সেটাকে ধামা চাপা দিয়ে দিবে, মাটি চাপা দিয়ে দিবে? নিশ্চয় না। কারোর জন্য কখনোই কোনো কিছু থেমে থাকে না। মেইন কথা হচ্ছে এটা। তো জীবনানন্দ দাশ বলছে, আমি যখন থাকবো না তখন এই নদী মাঠও যেমন স্তব্ধ থাকবে না, ঠিক সেই রকম এই পৃথিবীর মানুষগুলো স্বপ্ন দেখতেও ভুলে যাবে না, তারাও নতুন নতুন স্বপ্ন বুনবে। এরপরে বলছে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। সোনার স্বপ্নের স্বাদ, স্বপ্নটা কেমন? সোনার। সোনার স্বপ্নের স্বাদ এই পৃথিবীতে কখনোই ঝরে যাবে না, এই পৃথিবীতে কখনোই থেমে যাবে না। সকলেই তার জীবনকে এগিয়ে নিয়ে যাবে, সকলেই নতুন নতুন করে স্বপ্ন দেখবে, তার জীবনকে সেইভাবে সে প্রতিষ্ঠিত করবে। দিনের পর দিন এই বাংলা ঠিকই তার কার্যকলাপ চালিয়ে যাবে। অর্থাৎ আমি না থাকলেও এই সৌন্দর্যগুলো এইরকমই থাকবে, আমার না থাকার জন্য কোনো ইম্প্যাক্ট এই বাংলার প্রকৃতির উপর পড়বে না। এরপরে বলছে, আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজিবে না শিশিরের জলে। চালতা ফুল, চালতা চেনো না তোমরা? যদি কেউ না চিনে থাকো তাহলে সবাই একটু গুগলে সার্চ দেবে, ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিবে। ওই যে চালতা সবার চেনার কথা, তো ওই চালতার ফুল হচ্ছে খুব সুন্দর। তো বলছে যে ওই চালতা ফুলের উপরে যখন শিশির পড়ে ভোরের, তখন খুব সুন্দর দেখতে লাগে। কবি বলছে, আমার তো খুব ভালো লাগে এই দৃশ্য। তো আমি যখন থাকবো না, আমি চলে যাব বলে এই চালতা ফুল কি আর শিশিরের জলে ভিজবে না? ঠিকই ভিজবে, সে তার সৌন্দর্য ঠিকই প্রদর্শন করবে। নরম গন্ধের ঢেউয়ে, অর্থাৎ এই চালতা ফুলের স্মেলটা হচ্ছে খুবই হালকা। তো সেই কথাই বলছে যে এই চালতা ফুলের এই হালকা যে সুগন্ধটা আসে, এই সুগন্ধের সাথে এই ফুলের উপরে যখন শিশির এসে পড়ে, চমৎকার লাগে দেখতে। তো আমি যদি না থাকি সেদিনও এই সৌন্দর্যগুলো প্রকৃতিতে দেখা দিবে। বোঝা গেল? সবাই আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এরপরে দেখো কি বলছে, লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। তরে মানে হচ্ছে জন্য, ঠিক আছে? তরে মানে কি? তরে মানে জন্য, তরে মানে জন্য। লক্ষ্মী পেঁচা, আমরা কি জানি? লক্ষ্মী পেঁচা হচ্ছে মঙ্গলের প্রতীক বা মঙ্গলের কোনো সুসংবাদ নিয়ে আসে, মানে ভালো কোনো সংবাদ, ভালো সুলক্ষণ, এই জিনিসগুলোর সাথে লক্ষ্মী পেঁচা হচ্ছে সম্পৃক্ত। তো কবি বলছে যে এই লক্ষ্মী পেঁচা তো মানুষের মঙ্গলের জন্য ডাকে। মঙ্গল, কারো ঘরে যদি লক্ষ্মী পেঁচা এসে বসে তাহলে ধরে নেওয়া হয় যে তার ঘরে ভালো কিছু হবে। বুঝতে পেরেছ? তো সেটাই বলছে যে এই লক্ষ্মী পেঁচা ঠিকই লক্ষ্মীটির তরে, লক্ষ্মী মানে কি? ভালো, মঙ্গল, মঙ্গলের জন্য ঠিকই লক্ষ্মী পেঁচা গান গাবে, লক্ষ্মী পেঁচা ঠিকই আসবে। আমি যদি না থাকি সেদিনও লক্ষ্মী পেঁচা পৃথিবীতে কি মঙ্গল বয়ে নিয়ে আসবে, ঘরে ঘরে মঙ্গলের বার্তা পৌঁছে দেবে। আমি চলে যাব বলে সবকিছু থেমে থাকবে, ব্যাপারটা এমন না, সবই আগের নিয়মে, প্রকৃতির নিয়মে চলতে থাকবে। এরপরে বলছে, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। আবারও একই কথা বলছে যে সোনার স্বপ্নের স্বাদ, ভালোভাবে বেঁচে থাকার
আকাঙ্ক্ষা, সুন্দর জীবন কাটানোর যে প্রয়াস, সেটা সারা জীবনেই পৃথিবীতে চলতে থাকে। এগুলো কখনোই পৃথিবীতে মানুষের বাঁচার যে আশা সেটাকে নিঃশেষ করে দিতে পারে না। আমি থাকতেও যেমন সুন্দর, আমি যখন চলে যাব তখনও প্রকৃতি সুন্দরই থাকবে, বরং আরো সুন্দর হতে পারে। এরপরে বলছে চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, খেয়া নৌকোগুলো এসে লেগেছে চরের খুব কাছে। তুমি একবার চোখ বন্ধ করে কল্পনা করো তো, আমরা গ্রামীণ দৃশ্য আঁকি না, যে হচ্ছে একটা নৌকা থাকে, একটা নদী থাকে, নদীর ধারে একটা নৌকা বাঁধা থাকে, তো সেই দৃশ্যের কথাই বলছে। সেই প্রকৃতির এই দৃশ্যগুলোতেই প্রকৃতি থেকেই নেওয়া, তাই না? তো এগুলো আসলেই দেখতে অনেক সুন্দর লাগে। তো কবি এই কথাটাই বলছে যে যখন সে থাকবে না তখন প্রকৃতিতেই সৌন্দর্যগুলো থাকবে। সেগুলো কেমন? যে চারিদিকে শান্ত বাতি, যখন চারিদিক শান্ত হয়ে যায়, বাইরে যে বাতি জ্বলছে, ভিজে গন্ধ, বৃষ্টি হওয়ার পরে মাটিতে একটা ভিজে ভিজে গন্ধ আসে, তারপরে মৃদু কলরব, পোকা মাকড় পাখিগুলো যে কলরব করছে, কিচিরমিচির করছে, অর্থাৎ সবকিছু মিলিয়ে যে সৌন্দর্য, এই সৌন্দর্যগুলো সব সময়ই থাকবে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল, অর্থাৎ পৃথিবীতে এই যে দিন হচ্ছে, রাত হচ্ছে, আমি আছি বলে এখন হচ্ছে, আমি যখন থাকবো না তখন কি এইভাবে চলবে না? পৃথিবী অবশ্যই চলবে। পৃথিবীর সৌন্দর্য চিরকালই বহমান, অর্থাৎ আমি থাকতেও যেমন, আমি না থাকলে বরং আরো ভালো হতে পারে, তাই না? আবার খারাপও হতে পারে, অর্থাৎ সেটা থাকবে, সবকিছু থেমে থাকবে, ব্যাপারটা এরকম না। তো সেই কথাটাই বলছে যে পৃথিবীর এইসব গল্প, পৃথিবীর এইসব সৌন্দর্য চিরকালই থেকে যায়। রবে মানে কি? থাকবে, ঠিক আছে? রবে মানে থাকবে, বেঁচে রবে চিরকাল মানে চিরকাল বেঁচে থাকবে। এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে আছে। এশিরিয়া সভ্যতা, বেবিলন যে সভ্যতা, এগুলো হচ্ছে মানুষের তৈরি একটা সভ্যতা। তো মানুষের তৈরি সভ্যতা কি হয়েছে দেখো, আজকে কালের গর্ভে বিলীন হয়ে গিয়েছে, সব ধ্বংস হয়ে গিয়েছে। এশিরিয়া সভ্যতা আজকে ধুলির সাথে মিশে গিয়েছে, বেবিলন আজকে ছাই হয়ে গিয়েছে। তো এখানে বলছে যে মানুষের তৈরি সভ্যতা নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে, ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু পৃথিবীর এইসব গল্প, পৃথিবীর প্রকৃতি যেসব জিনিস সৃষ্টি করেছে সেইগুলোকে কেউ নষ্ট করে দিতে পারে না, ক্ষয় করে দিতে পারে না। অর্থাৎ মানুষের তৈরি সভ্যতা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু প্রকৃতির যে সৌন্দর্য, প্রকৃতির নিজস্ব সে সৌন্দর্য, এই জিনিসগুলো চিরকাল ধরে থাকে। কাজে আমি চলে যাব বলে এই প্রকৃতির সৌন্দর্য কখনোই থেমে থাকবে না। এই হচ্ছে আমাদের কবিতা সেই দিন এই মাঠ। আশা করি এই কবিতা পড়তে তোমাদের কারোর, কবিতা বুঝতে কারো কোনো অসুবিধা নেই। আচ্ছা, কবিতাটা আমরা বুঝলাম, কবি পরিচিতি আমরা দেখেছি। এবার আসো, এতক্ষণ কবিতাটা আমরা বুঝেছি আমাদের ভাষায়, তো দেখি বইয়ের ভাষায় এবার কি বলছে। আমরা বইয়ে একটা লাইন পড়েছি না, যে সেই দিন এই মাঠ, ওইখান থেকে ডট ডট দিয়ে কবে আর ঝরে, ওই যে সোনার স্বপ্নের স্বাদ কবে আর ঝরে, অর্থাৎ এই যে এইখান থেকে এই পর্যন্ত বলতে কি বোঝানো হয়েছে আসো আমরা দেখি। এই লাইনগুলো দ্বারা বোঝানো হয়েছে জীবনানন্দ দাশ প্রকৃতির কবি। তাহলে জীবনানন্দ দাশ কোন ধরনের কবি? প্রকৃতির কবি। তোমরা কিন্তু এগুলো খুব ভালোভাবে পড়বে, কারণ এগুলোর মধ্য থেকে এমসিকিউ আসে। প্রকৃতির রহস্যময় সৌন্দর্য তার কবিতার মৌলিক প্রেরণা। একান্ত যে প্রেরণা, তার লেখার যে উৎসাহ দান করে, সেটা কোন বিষয় তার লেখাকে উৎসাহ দান করে? সেটা হচ্ছে প্রকৃতির যে সৌন্দর্য। তিনি জানেন বিচিত্র বিবর্তনের মধ্যেও প্রকৃতি তার রূপ রস গন্ধ কখনোই হারিয়ে ফেলবে না। বিবর্তন মানে কি? পরিবর্তন। বিচিত্র মানে বিভিন্ন ধরন, অর্থাৎ যত দিন যাবে বিভিন্ন পরিবর্তন আসবে, কিন্তু তার মধ্যে প্রকৃতির নিজস্ব যে রূপ, প্রকৃতির নিজস্ব যে গন্ধ রস, এইগুলো কখনো হারিয়ে ফেলবে না। তিনি যখন থাকবেন না তখনও প্রকৃতি তার অফুরন্ত ঐশ্বর্য নিয়ে মানুষের স্বপ্ন সাধক কল্পনাকে তৃপ্ত করে যাবে। আলোচ্য অংশে কবি প্রকৃতির এই মহাত্মাকে গভীর তৃপ্তি ও মমত্বের সঙ্গে উপস্থাপন করেছে। অর্থাৎ এই আলোচ্য অংশে কবিতার এই লাইনগুলো দ্বারা কবি এইখানে তার মনের খুব তৃপ্তি খুবই সুন্দরভাবে সেখানে ফুটিয়ে তুলেছে। এরপরে দেখো কি বলছে।
আমি চলে যাব বলে ওইখান থেকে লক্ষ্মীটির তরে, এই লাইনগুলো দ্বারা কি বোঝানো হয়েছে দেখো, পৃথিবীতে কেউই চিরস্থায়ী নয়। চিরস্থায়ী মানে কি? চিরকাল ব্যাপী স্থায়ী, মানে সারা জীবন অক্ষত এরকম কোনো কিছুই নাই, সবকিছুই পরিবর্তনের মধ্য দিয়ে যায়। প্রত্যেক মানুষকেই একসময় চলে যেতে হয়, কিন্তু শিশিরের জলে চালতা ফুল ভিজে যে রহস্যময় সৌন্দর্য সৃষ্টি হয় যুগ যুগান্তে তার কোনো শেষ নেই। অর্থাৎ প্রকৃতিতে সবকিছু পরিবর্তন আসে, কিন্তু প্রকৃতিতে কোনো কিছু স্থির হয়ে যায় না। প্রকৃতির নিজস্ব যে বিষয়গুলো, তুমি চলে যাবা বলে আজকে যে শিশির যেভাবে পড়ছে, কালকে কি শিশির পড়বে না এইভাবে? শিশির ঠিকই তার নিয়মে পড়বে। অর্থাৎ কেউ থাকলো কি না থাকলো এতে কিন্তু প্রকৃতির কোনো যায় আসে না, প্রকৃতি কখনোই থেমে থাকে না। আর সেই শিশিরের জলে ভেজে চালতা ফুলের গন্ধের ঢেউ প্রবাহিত হতে থাকবে অনন্ত কালব্যাপী, অর্থাৎ সারা জীবনে এই সৌন্দর্য ঠিকই প্রকাশ পাবে। কবির এই বোধের মধ্যেও প্রকৃতির এক শাশ্বত রূপ মূর্ত হয়েছে, যেখানে লক্ষ্মী প্যাঁচাটি মমত্বের অনুভাবনাও ধরা দিয়েছে অসাধারণ এক তাৎপর্যে। অর্থাৎ কবি প্রকৃতির সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো এত সুন্দরভাবে তুলে ধরেছে যে লক্ষ্মী প্যাঁচা যে মানুষের মঙ্গলের বার্তা নিয়ে আসে, এই জিনিসটাও তার কবিতায় সে সুন্দরভাবে উপস্থাপন করেছে। এরপরে দেখো বলছে যে এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই, লাস্টের যে লাইনটা সেইটা দ্বারা কি বোঝানো হয়েছে? মানুষের গড়া পৃথিবীর অনেক সভ্যতা বিলীন হয়ে গিয়েছে, অর্থাৎ শেষ হয়ে গিয়েছে। এশিরীয় ও বেবিলনীয় সভ্যতা এখন ধ্বংসস্তূপ ছাড়া কিছুই নয়, কিন্তু প্রকৃতি তার আপন রূপ রস গন্ধ নিয়ে চিরকাল প্রাণময় থাকে। অর্থাৎ মানুষের তৈরি সভ্যতা, মানুষ যে জিনিস তৈরি করে সেটা তো ধ্বংস রয়েছে, কিন্তু প্রকৃতির নিজস্ব যে জিনিসগুলো রয়েছে মানুষ চাইলেই সেগুলো ধ্বংস করে দিতে পারে না। একটা ফুলের গন্ধ, গোলাপ ফুলের যে স্মেলটা, এটা প্রকৃতি প্রদত্ত, এটা সৃষ্টিকর্তা প্রদত্ত। তুমি কি পারবা এই গোলাপ ফুলের স্মেলটাকে শেষ করে দিতে? পারবা না। বাট তুমি যে একটা বাড়িতে মনে করো আর্টিফিশিয়াল ভাবে একটা গোলাপ ফুল তৈরি করছো, ওই যে সিমেন্ট কাঠ বালু দিয়ে, তুমি চাইলে সেটাকে ভেঙে দিতে পারো। কাজেই প্রকৃতির নিজস্ব যে বিষয়গুলো এগুলো চাইলে ধ্বংস করে দেওয়া যায় না, কিন্তু মানুষের তৈরি জিনিস ধ্বংস হয়ে যায়। প্রকৃতির মধ্যে বিচিত্র গন্ধের আস্বাদ, মৃদুবন্ধ কোলাহলের আনন্দ, তার অন্তর্গত অফুরন্ত সৌন্দর্য কখনোই শেষ হয় না। যে কথাটাই মাত্র বললাম যে প্রকৃতির নিজস্ব যে বিষয়গুলো সেগুলো কখনো শেষ করা যায় না। কবিতাটিতে জীবনানন্দ দাশ প্রকৃতির এই চিরকালীন সৌন্দর্যকে বিস্ময়কর নিপুণতায় উপস্থাপন করেছে। ঠিক আছে, বিস্ময়কর সৌন্দর্যের মধ্য দিয়ে কি করেছে? উপস্থাপন করেছে। এরপরে আসো আমরা একটু পাঠ পরিচিতিতে আসি। আমরা কবিতাটা পড়লাম, কিছু কিছু মানে কবিতার লাইনের ব্যাখ্যাও আমরা দেখে আসলাম। এরপরে পাঠ পরিচিতি, আমাদের মানে বইয়ে এই পাঠটা দ্বারা কি বোঝানো হয়েছে, এই কবিতা দ্বারা কি বোঝাতে সে আমাদেরকে চেয়েছে, আসো আমরা দেখি। সেই দিন এই মাঠ কবিতাটি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্য থেকে সংকলিত। খুব ইম্পর্টেন্ট, রূপসী বাংলা নামে জীবনানন্দ দাশের যে বিখ্যাত কাব্যগ্রন্থ, সেই রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে সেই দিন এই মাঠ কবিতাটা নেওয়া হয়েছে। সভ্যতা একদিকে যেমন ক্ষয়িষ্ণু, ক্ষয়িষ্ণু মানে কি? ক্ষয় হয়ে যায়। বলছে সভ্যতা একদিকে যেমন ক্ষয় হয়, অন্যদিকে চলে তার বিনির্মাণ। বিনির্মাণ মানে কি? নতুন করে তৈরি। একদিকে যেমন ক্ষয় হয়, অন্যদিকে আবার নতুন করে তৈরি হয়। মরণশীল ব্যক্তি মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু প্রকৃতিতে থাকে চিরকালের ব্যস্ততা। অর্থাৎ প্রকৃতি সারা জীবন ব্যস্ততা, ফুল ফুটছে, ফুল ঝরে যাচ্ছে, আবার ফুল ফুটছে, প্রকৃতি তার কাজ করেই যাচ্ছে। আর তুমি যেমন এসেছিলে প্রকৃতিতে, তুমি একসময় বিদায় নিবা, তাতে প্রকৃতির কোনো যায় আসে না। সে তার মতন ব্যস্ত কাজ করেই যাবে সারা জীবন ব্যাপী। মাঠে থাকে চঞ্চলতা, চালতা ফুলে পড়ে শীতের শিশির, লক্ষ্মী পেচকের কণ্ঠে ধ্বনিত হয় মঙ্গল বার্তা। মঙ্গল বার্তা মানে কি? ভালো শুভ কোনো খবর। খেয়া নৌকা চলে নদী নালাগুলোতে, অর্থাৎ কোথাও থাকে না সে মৃত্যুর রেশ। অর্থাৎ তুমি চলে যাবা বলে প্রকৃতির সৌন্দর্য কখনোই থেমে থাকে না, ফলে মৃত্যুতেই সব শেষ নয়। প্রকৃতির বহমনতা মানুষের সাধারণ মৃত্যু রহিত করতে পারে না। রহিত মানে কি? স্তব্ধ করে দিতে পারে না। মানুষের সাধারণ মৃত্যুকে কেউ ঠেকাতে পারে না। প্রকৃতপক্ষে মানুষের মৃত্যু আছে, কিন্তু এই জগতে সৌন্দর্যের মৃত্যু নেই, মানুষের স্বপ্নেরও মরণ নেই। গভীর জীবন তৃষ্ণা নিয়ে এই সত্যই কবিতাটিতে অনুভূত হয়েছে। মানুষের স্বপ্নেরও মরণ নেই দ্বারা কি বোঝাচ্ছে দেখো, তুমি চলে যাচ্ছ, তোমার পরবর্তীতে তোমার পরবর্তী প্রজন্ম আসছে। তুমি বেঁচে থাকতে স্বপ্ন দেখেছো, তুমি তোমার লাইফটাকে এইভাবে নিয়ে যেতে চাও, তুমি তোমার বাসাটা এইভাবে গোছাতে চাও, তোমার এনভায়রনমেন্ট এইভাবে ক্রিয়েট করতে চাও। তুমি যখন চলে যাবা, তোমার পরবর্তী প্রজন্ম তার মতো করে এরকমই স্বপ্ন দেখবে।
দেখবে। অর্থাৎ স্বপ্ন কখনোই পৃথিবী থেকে রহিত হয়ে যায় না, স্তব্ধ হয়ে যায় না, শেষ হয়ে যায় না। তুমি প্রকৃতির নিয়মে আসবা, আবার তোমার পরবর্তী প্রজন্ম সেম, সে আসবে, আবার একটা সময় সে বিদায় নিবে, কিন্তু প্রকৃতির তাতে কোনো যায় আসে না, সে তার মতন ব্যস্তই সারা জীবন থেকে যায়। এই হচ্ছে আমাদের সেই দিন এই মাঠ জীবনানন্দ দাশের কবিতা। আশা করি এটা বুঝতে তোমাদের কারো কোথাও কোনো অসুবিধা নেই। যদি কোথাও অসুবিধা থাকে তাহলে তো কমেন্ট বক্স খোলাই আছে, তোমরা অবশ্যই জানাবে তোমাদের সমস্যাগুলো।